প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। এই বৈশ্বিক মহামারীর সময় ঘরের মধ্যে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আমি সোহেল আহমেদ, অর্শপ সুপার মেকানিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আমি চতুর্থ পর্ব মেটালার্জি সাবজেক্টের ক্লাস নিচ্ছি। মেটালার্জি সাবজেক্টের কোড নম্বর হচ্ছে 67042। আজকে আমার 10ম ক্লাস। ইতিমধ্যে আমি 9টি ক্লাস নিয়েছি। আজকে 10ম অধ্যায়। 10ম অধ্যায়ের বিষয় হচ্ছে পাউডার মেটালার্জি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তার বিশেষ উদ্যোগে এবং এটুআই ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিরলস চেষ্টা মেহনতে আমরা তোমাদেরকে অনলাইনে ক্লাস দিতে পেরেছি। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা নিয়মিত লেখাপড়া করবে, অনলাইনে ক্লাসে যুক্ত থাকবে, তাহলেই আমাদের সময়গুলো হেফাজত হবে। পাউডার মেটালার্জি। তো পাউডার মেটালার্জি বলতে গুঁড়া ধাতুবিদ্যা, অর্থাৎ ধাতু এবং অধাতুকে পাউডার বা গুঁড়া করে সেটা দিয়ে কাঙ্ক্ষিত দ্রব্য তৈরি করাই হচ্ছে পাউডার মেটালার্জি। এই পাউডার মেটালার্জি পূর্বে কেমিক্যাল বা প্রসেস মেটালার্জির আওতাভুক্ত ছিল, কিন্তু বিষয়টি জটিলতা ও ব্যাপকতা বৃদ্ধি পাওয়ায় এবং সর্বোপরি এ প্রযুক্তির আওতা সম্প্রসারিত হয় ধাতুবিদ্যার একটি নতুন শাখা হিসাবে বিবেচিত হয়েছে। সুতরাং পাউডার মেটালার্জি আর কেমিক্যাল বা প্রসেস মেটালার্জির অন্তর্ভুক্ত নয়, এখন এটা একটা স্বয়ংসম্পূর্ণ বিষয়। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। শুনে থাকলে আমাকে কমেন্টস লিখে পাঠাবে, ধন্যবাদ। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো সেটা হচ্ছে পাউডার মেটালার্জি সম্পর্কে জানতে পারবো, পাউডার মেটালার্জি অর্থ সম্পর্কে জানতে পারবো, পাউডার মেটালার্জির গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, ধাতব গুঁড়া তৈরির বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানতে পারবো, ধাতব পাউডারের দ্রব্য উৎপাদন পদ্ধতি সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধাতব পাউডারের দ্রব্য উৎপাদন পদ্ধতি সম্পর্কে জানতে পারবো, ধাতব পাউডারের তৈরি দ্রব্যাদির বিশেষ গুণাবলী সম্পর্কে জানতে পারবো, পাউডার মেটালার্জি দ্রব্যাদি ব্যবহারের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতে পারবো, সর্বোপরি ধাতব পাউডার থেকে উৎপাদিত দ্রব্যের প্রধান প্রধান প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিয়মিত ক্লাস করবে আর অনলাইনে যুক্ত থাকবে, তাহলেই আমাদের সময়গুলো হেফাজত হবে। পাউডার মেটালার্জি। পাউডার মেটালার্জির আধুনিক ধাতব প্রযুক্তির ক্ষেত্রে নতুন সংযোজন হলেও এর উদ্বোধন বেশ কয়েক শত বছর আগে থেকে শুরু হয় বলে অনেকে অনুমান করে। অর্থাৎ এই পাউডার মেটালার্জি নতুন একটা ধাতুবিদ্যা না, এটা অনেক বছর আগে থেকে এই মেটালার্জি ব্যবহার শুরু হয়েছে। এমনকি কাঁসার যুগেও তামা ও টিনের মিশ্রণ ঘটাতে গিয়ে ধাতব গুঁড়া ব্যবহারের কৌশল সে সময় ধাতব প্রযুক্তিবিদদের আয়ত্তে ছিল। সেই হিসাবে ধাতব গুঁড়া ব্যবহারের কৌশল অতি পুরাতন বলে ধরে নেওয়া হয়। ধাতব গুঁড়া প্রস্তুতকরণ, গুঁড়া মিশ্রণ, চাপ দিয়ে আকার আকৃতি প্রদান এবং তাপ দিয়ে শক্ত করে ব্যবহার উপযোগী ও টেকসইকরণ পাউডার মেটালার্জি বিষয়ের আওতাভুক্ত। কিন্তু এই কাজগুলো নানাভাবে ও নানা কৌশলে প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করা হতো। কিন্তু এখন এই প্রযুক্তির সঙ্গে আধুনিক কলা কৌশল সমন্বয় ঘটিয়ে বিষয়টি অনেক অগ্রগতি হয়েছে। একই সাথে তাপ, চাপ এবং ঠান্ডাকরণ প্রক্রিয়া উৎপাদন করে এই প্রযুক্তির প্রভূত উন্নতি সাধিত হয়েছে। এখনো পাউডার মেটালার্জি বিষয়ের উপর গবেষণা অব্যাহত রয়েছে এবং নতুন প্রযুক্তির উদ্ভাবন ও সংযুক্তির কাজ এগিয়ে চলছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাউডার মেটালার্জির অর্থ ধাতুবিদ্যার যে শাখায় ধাতুর পাউডারের প্রস্তুতি এবং সেই পাউডার থেকে নির্দিষ্ট তাপ ও চাপ প্রয়োগে মানুষের সেবা উপযোগী যন্ত্রপাতি বা কাঙ্ক্ষিত কার্যবস্তু তৈরি এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়, তাকে পাউডার মেটালার্জি বলা হয়। এক কথায় পাউডার মেটালার্জিতে ধাতব পাউডার থেকে উৎপাদিত কার্যবস্তু নিয়ে আলোচনা করা হয়। এক্ষেত্রে গলন তাপমাত্রার কোনো কাজ করা হয় না। অনেক সময় অধাতব এবং ধাতব পদার্থের পাউডারের মিশ্রণকে ডাইয়ের মধ্যে রেখে উত্তপ্ত করে চাপ প্রয়োগের মাধ্যমে দ্রব্য তৈরি করা হয়। পাউডারকে গলন তাপমাত্রার নিচে উত্তপ্ত করা হয়। এই উত্তপ্তকরণ প্রক্রিয়াকে সিন্টারিং বলে। আমরা পরবর্তীতে এই সিন্টারিং বিষয়ে বিস্তারিত দেখব। সাধারণত ছোট আকৃতির দ্রব্য তৈরিতে এই প্রক্রিয়া বিশেষ উপযোগী। বর্তমানে অপেক্ষাকৃত বড় আকৃতির দ্রব্য তৈরিতেও এই পদ্ধতি সীমিতভাবে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পাউডার মেটালার্জির গুরুত্ব দেখব।
আধুনিক বিশ্বে পাউডার মেটালার্জির গুরুত্ব অপরিসীম। সূক্ষ্ম, অতি মসৃণ দ্রব্য তৈরিতে এ পদ্ধতি বিশেষ উপযোগী। যে সমস্ত ধাতুর গলনাঙ্ক অধিক, সেই সমস্ত ধাতুকে গলিয়ে ঢালাই করা ব্যয়সাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। অথচ পাউডার করে এই সমস্ত ধাতু থেকে অতি সহজে অনেক জটিল দ্রব্য তৈরি করা যায়। ধাতব ও অধাতব যে সব ধাতু একত্রিত হয়ে সংকর তৈরি করা যায় না, সে সকল ধাতুর পাউডার তৈরি করে নির্দিষ্ট অনুপাতে মিশ্রিত করে পাউডার মেটালার্জির কৌশল ব্যবহার করে দ্রব্য তৈরি করা যায়। অর্থাৎ যেখানে ধাতু এবং অধাতু একত্রে সংকর তৈরি করা যায় না, সেক্ষেত্রে ধাতব এবং অধাতব বস্তু বা দ্রব্য পাউডার করে পাউডার মেটালার্জির মাধ্যমে দ্রব্য তৈরি করা যায়। বর্তমান বিশ্বে অত্যাধুনিক মেশিন টুলে পাউডার মেটালার্জি পদ্ধতি প্রস্তুতকৃত কাটিং টুল ব্যবহৃত হচ্ছে। এমন সব ধাতু বা অধাতু আছে যেগুলো থেকে প্রচলিত উৎপাদন পদ্ধতিতে দ্রব্য উৎপাদন অসম্ভব, সে সমস্ত ক্ষেত্রে এই পদ্ধতি বিশেষ উপযোগী। অর্থাৎ আমরা যেখানে ধাতু এবং অধাতুর মিশ্রণ ঘটাতে পারি না, সেক্ষেত্রে কিন্তু পাউডার মেটালার্জি ব্যবহার করা যায়। এবং বর্তমান বিশ্বে অত্যাধুনিক মেশিন টুল ব্যবহার করাতে পাউডার মেটালার্জি দিয়ে নতুন নতুন দ্রব্য তৈরি হচ্ছে। সুতরাং পাউডার মেটালার্জির ব্যাপকতা দিন দিন বেড়ে চলছে। এই ধাতব গুঁড়া তৈরির বিভিন্ন পদ্ধতি। পাউডার মেটালার্জিতে পাউডার তৈরি হলো প্রথম পদক্ষেপ। অনেক পদ্ধতিতে এই পাউডার তৈরি করা যায়। নিচে কয়েকটি বহুল প্রচলিত পাউডার তৈরির পদ্ধতি উল্লেখ করা হলো, যথা যান্ত্রিক পদ্ধতি, শর্টিং পদ্ধতি, গ্র্যানুলেশন পদ্ধতি, অটোমাইজেশন পদ্ধতি, বাষ্প ঘনীকরণ পদ্ধতি, কার্বনিল পদ্ধতি, অক্সাইড বিজারণ পদ্ধতি, ইলেকট্রোলাইটিং ডিপোজিশন পদ্ধতি, রাসায়নিক অধঃপাতন পদ্ধতি। আমি আবার বলতেছি, যান্ত্রিক পদ্ধতি, শর্টিং পদ্ধতি, গ্র্যানুলেশন পদ্ধতি, অটোমাইজেশন পদ্ধতি, বাষ্প ঘনীকরণ পদ্ধতি, কার্বনিল পদ্ধতি, অক্সাইড বিজারণ পদ্ধতি, ইলেকট্রোলাইটিং ডিপোজিশন পদ্ধতি, রাসায়নিক অধঃপাতন পদ্ধতি। আমি পর্যায়ক্রমে প্রত্যেকটি আলোচনা করব। অর্থাৎ যান্ত্রিক পদ্ধতিতে যে সমস্ত কাজ হয়ে থাকে সেগুলো আমি বর্ণনা করছি। যান্ত্রিক গুঁড়াকরণ পদ্ধতিতে সাধারণত ভঙ্গুর প্রকৃতির ধাতুকে পাউডার করা হয়। অর্থাৎ যে সমস্ত ধাতু ভঙ্গুর প্রকৃতির, সে সমস্ত ধাতুকে এই যান্ত্রিক প্রক্রিয়ায় পাউডারে পরিণত করা হয়। ধাতুকে পাউডারে রূপান্তরিত করার জন্য ঘূর্ণায়ন প্লেট, দ্রুত ঘূর্ণায়মান হাতুড়ি, বল মিল, হ্যামার মিল, স্ট্যাম্প মিল ও মিলিং মেশিন ইত্যাদি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে উৎপাদিত পাউডারের দানার আকৃতি একটু বড় হয় এবং খরচও বেশি পড়ে। যান্ত্রিক পদ্ধতি। যান্ত্রিক গুঁড়াকরণ পদ্ধতিতে সাধারণত ভঙ্গুর প্রকৃতির ধাতুকে পাউডার করা হয়। ধাতুকে পাউডারে রূপান্তরিত করার জন্য ঘূর্ণায়ন প্লেট, দ্রুত ঘূর্ণায়মান হাতুড়ি, বল মিল, হ্যামার মিল, স্ট্যাম্প মিল ও মিলিং মেশিন ইত্যাদি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে উৎপাদিত পাউডারের দানার আকৃতি একটু বড় হয় এবং খরচও বেশি পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন শর্টিং পদ্ধতি দেখব। এ পদ্ধতিতে গলিত ধাতুকে তারের জালিকা বা ক্ষুদ্র ক্ষুদ্র অরিফিসের মধ্য দিয়ে পানিতে ফেলে অতি ক্ষুদ্র বিন্দু আকার করা হয়। সূক্ষ্ম পাউডার তৈরিকরণের ব্যাপারে প্রাথমিক পদক্ষেপ হিসেবে এই প্রক্রিয়া ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম, সীসা, দস্তা ইত্যাদির পাউডার এই প্রক্রিয়ায় করা হয়। শর্টিং পদ্ধতি। এই পদ্ধতিতে গলিত ধাতুকে তারের জালিকা বা ক্ষুদ্র ক্ষুদ্র অরিফিসের মধ্য দিয়ে পানিতে ফেলে অতি ক্ষুদ্র বিন্দু আকারে করা হয়। সূক্ষ্ম পাউডার তৈরিকরণের ব্যাপারে প্রাথমিক পদক্ষেপ হিসাবে এই প্রক্রিয়া ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম, সীসা, দস্তা ইত্যাদি পাউডার এই পদ্ধতিতে করা হয়। গ্র্যানুলেশন পদ্ধতি। এই পদ্ধতিতে গলিত ধাতুকে ঠান্ডা হওয়ার সময় প্রবল বেগে বাতাসের সংস্পর্শে নাড়া হয়। যখন প্রবল বেগে বাতাসের সংস্পর্শে নাড়া হয়, তখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড কণা সৃষ্টি করে। সেগুলোকে একত্রে জমাট না বেঁধে পাউডারের মতো হয়ে যায়। এই পদ্ধতিতে উৎপাদিত পাউডার সাধারণত একটু মোটা দানার হয়। লোহা, অ্যালুমিনিয়াম, তামা, দস্তা, ক্যাডমিয়াম ইত্যাদি পাউডার এ পদ্ধতিতে তৈরি করা হয়। গ্র্যানুলেশন পদ্ধতি আমি আবার বলতেছি। এই পদ্ধতিতে
গলিত ধাতুকে ঠান্ডার হওয়ার সময় প্রবল বেগে বাতাসের সংস্পর্শে নাড়া হয়। বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড কণা সৃষ্টি করে, সেগুলো একত্রে জমাট না বেঁধে পাউডারের মতো হয়ে যায়। এ পদ্ধতিতে উৎপাদিত পাউডার সাধারণত একটু মোটা দানার হয়। লোহা, অ্যালুমিনিয়াম, তামা, দস্তা, ক্যাডমিয়াম ইত্যাদির পাউডার এ পদ্ধতিতে তৈরি করা হয়। অটোমাইজেশন পদ্ধতি: গলিত ধাতুকে সরু ছিদ্র পথে নজেল প্রকোষ্ঠে প্রবেশ করিয়ে উচ্চ বেগে সংকোচিত বায়ু, জলীয় বাষ্প বা নিষ্ক্রিয় গ্যাস নিক্ষিপ্ত করে নজেলের ছিদ্রপথে গলিত ধাতুকে মিহিদানা আকারে বের করে পাউডার তৈরির পদ্ধতিকে অটোমাইজেশন বলে। অর্থাৎ গলিত ধাতুকে সরু ছিদ্রপথে নজেল প্রকোষ্ঠে প্রবেশ করিয়ে উচ্চ বেগে সংকোচিত বায়ু, জলীয় বাষ্প বা নিষ্ক্রিয় গ্যাস নিক্ষিপ্ত করে নজেলের ছিদ্রপথে গলিত ধাতুকে মিহিদানা আকারে বের করে পাউডার তৈরির পদ্ধতিকে অটোমাইজেশন বলে। সাধারণত কম গলনাঙ্কের ধাতু যেমন অ্যালুমিনিয়াম, ক্যাডমিয়া, সীসা, দস্তা ইত্যাদিকে এই পদ্ধতিতে পাউডার করা হয়। বাষ্প ঘনীকরণ পদ্ধতি: বাষ্প বলতে এই পদ্ধতিতে ধাতুকে বাষ্পাকারে নিয়ে ঠান্ডা করে পাউডার তৈরি করা হয়। হালকা অক্সাইড আস্তরণ ধাতব কণাসমূহকে একত্রে জমতে দেয় না। এ পদ্ধতিতে প্রচুর পরিমাণে দস্তার পাউডার তৈরি করা হয়। অর্থাৎ দস্তাকে পাউডার তৈরি করতে এই বাষ্পীকরণ পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে ধাতুকে বাষ্পাকারে নিয়ে ঠান্ডা করে পাউডার তৈরি করা হয়। হালকা অক্সাইড আস্তরণ ধাতব কণাসমূহকে একত্রে জমতে দেয় না। এই পদ্ধতিতে প্রচুর পরিমাণে দস্তার পাউডার তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কার্বনিল পদ্ধতি দেখব। কার্বনিল পদ্ধতি হচ্ছে পঞ্চ ধাতুর উপর দিয়ে কার্বন মনোঅক্সাইড গ্যাস নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে প্রবাহিত করে কার্বনিল উৎপন্ন করা হয়। স্বাভাবিক তাপমাত্রায় উক্ত কার্বনিল একটি গ্যাস বা তরল পদার্থ হতে পারে। উক্ত কার্বনিলকে পরে উত্তপ্ত করলে তা ধাতব পাউডার ও কার্বন মনোঅক্সাইড যে বিয়োজিত করা হয়, এতে অত্যন্ত সূক্ষ্ম পাউডার পাওয়া যায়। লোহা ও নিকেল পাউডার এই পদ্ধতিতে তৈরি করা হয়। আমি আবার বলছি, পঞ্চ ধাতুর উপর দিয়ে কার্বন মনোঅক্সাইডের গ্যাস নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে প্রবাহিত করে কার্বনিল উৎপন্ন করা হয়। স্বাভাবিক তাপমাত্রায় উক্ত কার্বনিল একটি গ্যাস বা তরল পদার্থ হতে পারে। উক্ত কার্বনিলকে পরে উত্তপ্ত করলে তা ধাতব পাউডার ও কার্বন মনোঅক্সাইডে বিয়োজিত করা হয়। এতে অত্যন্ত সূক্ষ্ম পাউডার পাওয়া যায়। লোহা ও নিকেল পাউডার এই পদ্ধতিতে তৈরি করা হয়। অক্সাইড বিজারণ পদ্ধতি: যে ধাতু থেকে পাউডার তৈরি করতে হবে তাকে অক্সাইড হিসাবে নিয়ে প্রথমে গুঁড়া করা হয় এবং পরে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত অক্সাইড গুঁড়ার উপর দিয়ে কোনো বিজারক গ্যাস প্রবাহিত করে ধাতব পাউডার তৈরি করা হয়। লোহা, টাংস্টেন, তামা, নিকেল, কোবাল্ট এবং মলিবডেনাম পাউডার এই পদ্ধতিতে তৈরি করা হয়। অক্সাইড বিজারণ পদ্ধতি: যে ধাতু থেকে পাউডার তৈরি করতে হবে তাকে অক্সাইড হিসেবে নিয়ে প্রথমে গুঁড়া করা হয় এবং পরে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত অক্সাইড গুঁড়ার উপর দিয়ে কোনো বিজারক গ্যাস প্রবাহিত করে ধাতব পাউডার তৈরি করা হয়। লোহা, টাংস্টেন, তামা, নিকেল, কোবাল্ট এবং মলিবডেনাম পাউডার এই পদ্ধতিতে তৈরি করা হয়। ইলেকট্রোলাইটিক ডিপোজিশন পদ্ধতি: এ পদ্ধতিতে সোনা, রূপা, তামা, লোহা, দস্তা, টিন প্রভৃতি পাউডার তৈরি করা হয়। যে ধাতুর পাউডার তৈরি করতে হবে তাকে তড়িৎদ্বারে অ্যানোড প্রান্তে, আর যার উপরে ওই পাউডারের প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড প্রান্তে ঝুলিয়ে ইলেকট্রোলাইট সলিউশনে ডুবিয়ে রেখে বিদ্যুৎ প্রবাহিত করলে অ্যানোড অংশ ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়িত ধাতু প্রলেপ আকারে ক্যাথোডে জমা হয়। পরে ক্যাথোড থেকে জমাকৃত ধাতব গুঁড়া সংগ্রহ করা হয়। এই পদ্ধতিকে ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে পাউডারকরণ প্রক্রিয়াও বলা হয়। অর্থাৎ এটি হচ্ছে ইলেকট্রোলাইটিং ডিপোজিশন পদ্ধতি। এ পদ্ধতিতে সোনা, রূপা, তামা, লোহা, দস্তা, টিন প্রভৃতি পাউডার তৈরি করা হয়। যে ধাতুর পাউডার তৈরি করতে হবে তাকে তড়িৎদ্বারে অ্যানোড প্রান্তে, আর যার উপরে ওই পাউডারের প্রলেপ দিতে হবে তাকে ক্যাথোড প্রান্তে ঝুলিয়ে ইলেকট্রোলাইটিং সলিউশনে ডুবিয়ে রেখে বিদ্যুৎ প্রবাহিত করলে অ্যানোড অংশ ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়িত ধাতুর প্রলেপ আকারে ক্যাথোডে জমা হয়। পরে ক্যাথোড থেকে ধাতব গুঁড়া সংগ্রহ করা হয়। এটাই হচ্ছে ইলেকট্রোলাইটিং ডিপোজিশন পদ্ধতি। এরপরে সর্বশেষ
পরে আমরা দেখব রাসায়নিক অধঃপাতন পদ্ধতি। এই পদ্ধতিতে যে ধাতুর পাউডার তৈরি করতে হবে তাকে একটি ধাতব দ্রবণ থেকে অন্য আরেকটি ধাতু দ্বারা অধঃপাতিত করা হয়। যেমন টিন পাউডার স্টেনাম ক্লোরাইড দ্রবণ থেকে পাওয়া যায়। টিন, রূপা, সিলিনিয়াম, দস্তা, টেলুরিয়াম প্রভৃতি ধাতুর পাউডার এই পদ্ধতিতে তৈরি করা হয়। তাহলে আমরা পাউডার তৈরি করার পদ্ধতিগুলো দেখলাম। এখন ধাতব পাউডারের দ্রব্য উৎপাদন পদ্ধতি। ধাতব পাউডারের দ্রব্য উৎপাদন পদ্ধতি দেখব এখন। পাউডার তৈরির পর সযত্নে সঠিক অনুপাতে ব্লেন্ডিং করার পর যথাযথ ডাইয়ের মধ্যে রেখে প্রয়োজনীয় চাপ ও তাপ প্রয়োগে পূর্ব নির্ধারিত দ্রব্য তৈরি করা হয়। দ্রব্য তৈরির পদ্ধতিকে 3টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে মিশ্রিতকরণ, কম্প্যাক্টিং, সিন্টারিং। মিশ্রিতকরণ, পাউডার তৈরির পর শুকনো পাউডারগুলোকে সর্বত্র সুষমভাবে মিশ্রিত করা হয়। যদি একটি মাত্র পাউডার ব্যবহৃত হয় তবে নাড়াচাড়ার মাধ্যমে মিশ্রিত করলেই যথেষ্ট। কিন্তু যদি একাধিক ধাতব পাউডার ব্যবহার করা হয় তাহলে সঠিক অনুপাতে মিক্সিং এবং ব্লেন্ডিং এর সাহায্যে সমসত্ব মিশ্রণে তৈরি করা হয়। তো মিশ্রিতকরণ যেটা আমরা দেখলাম, পাউডার তৈরির পর শুকনো পাউডারগুলোকে সর্বত্র সুষমভাবে মিশ্রিত করা হয়। যদি একটি মাত্র পাউডার ব্যবহৃত হয় তবে নাড়াচাড়ার মাধ্যমে মিশ্রিত করলে যথেষ্ট। কিন্তু যদি একাধিক ধাতব পাউডার ব্যবহার করা হয় তাহলে সঠিক অনুপাতে মিক্সিং এবং ব্লেন্ডিং এর সাহায্যে সমসত্ব মিশ্রণে তৈরি করা হয়। এরপরে আমরা দেখব কম্প্যাক্টিং। কম্প্যাক্টিং হচ্ছে মিশ্রণ ও ব্লেন্ডিং শেষে যে দ্রব্য তৈরি করতে হবে তার ডাইয়ের মধ্যে প্রয়োজনীয় পরিমাণে পাউডার রেখে পাউডারকে কঠিন করার জন্য প্রয়োজনীয় চাপ প্রদান করতে হবে। অর্থাৎ পরিমাণ মতো পাউডার রেখে প্রয়োজন মতো চাপ প্রদান করতে হবে। কম্প্যাক্টিং এর ফলে নিম্নলিখিত ফল পাওয়া যায়। একটা হচ্ছে সচ্ছিদ্রতা হ্রাস পায় এবং মসৃণতা বৃদ্ধি পায়, যান্ত্রিক সামর্থ্য বৃদ্ধি পায়, কোল্ড ওয়েল্ডিং সম্পন্ন হয়। এই শিক্ষার্থী বন্ধুরা, আমরা কম্প্যাক্টিং দেখলাম। এরপরে আমরা দেখব সিন্টারিং। অর্থাৎ ধাতু নির্দিষ্ট ছাঁচে সংকুচিত করার পর তাপ ও চাপ প্রয়োগে ধাতব গুঁড়া বা কণাগুলোর মধ্যে স্থায়ীভাবে বন্ধন সৃষ্টি করে বস্তু উৎপাদন পদ্ধতিকে সিন্টারিং বলে। এটাই হলো পাউডার থেকে নির্মিত দ্রব্যের শেষ ধাপ। এখানে তাপ ও চাপের পরিমাণ ধাতব গুঁড়ার বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। সিন্টারিংকে যদি আমি আবার বলতে চাই তাহলে ধাতু নির্দিষ্ট ছাঁচে সংকুচিত করার পর তাপ ও চাপ সহযোগে ধাতব গুঁড়া বা কণাগুলোর মধ্যে স্থায়ীভাবে বন্ধন সৃষ্টি করে বস্তু উৎপাদন পদ্ধতিকে সিন্টারিং বলা হয়। আর সিন্টারিং হচ্ছে দ্রব্য উৎপাদনের শেষ ধাপ। এখানে তাপ ও চাপের পরিমাণ ধাতব গুঁড়ার বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। নিয়ন্ত্রিত আবহাওয়ায় পাউডারকে ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রায় উত্তপ্ত করে চাপ দিয়ে দ্রব্যকে সঠিক রূপ দান করাই হলো সিন্টারিং। আণবিক বল এর সাহায্যে কঠিন বস্তুতে বন্ড সৃষ্টি হয়। তাপ ও চাপের প্রভাবে পৃষ্ঠটান দ্রবীভূত হয়। চাপ ও তাপের প্রভাবে পৃষ্ঠটান, প্লাস্টিসিটি, যান্ত্রিক আন্তঃবন্ধন বেড়ে যায়। তাপের প্রভাবে পাউডারের মধ্যস্থিত গ্যাস দ্রবীভূত হয়। সিন্টারিং তাপমাত্রায় পাউডারের গলন তাপমাত্রার চেয়ে কম হয়ে থাকে। সিন্টারিং এর তাপমাত্রা এবং সময় সাধারণত চাপা বল, পাউডারের ধরন এবং ধাতবের সামর্থ্যের সাথে সম্পর্কযুক্ত। সিন্টারিং এর কাজে 3 ধরনের চুল্লি ব্যবহার করা হয়: বৈদ্যুতিক রেজিস্ট্যান্স চুল্লি, গ্যাস প্রজ্বলন চুল্লি, তোল প্রজ্বলন চুল্লি। তাহলে সিন্টারিং কাজে 3 ধরনের চুল্লি ব্যবহার করা হয়: বৈদ্যুতিক রেজিস্ট্যান্স চুল্লি, গ্যাস প্রজ্বলন চুল্লি, তোল প্রজ্বলন চুল্লি। এখন আমরা দেখব ধাতব পাউডারের তৈরি দ্রব্যাদির বিশেষ গুণাবলী। অর্থাৎ উচ্চ গলন তাপমাত্রা সম্পন্ন ধাতব পাউডারের তৈরি দ্রব্যাদি অল্প তাপমাত্রায় ব্যবহার করলে তার নিজস্ব গুণাবলী অক্ষুণ্ণ থাকে। উচ্চ গলন তাপমাত্রা সম্পন্ন ধাতব পাউডারের তৈরি দ্রব্যাদি অল্প তাপমাত্রায় ব্যবহার করলে তার নিজস্ব গুণাবলী অক্ষুণ্ণ থাকে।
ধাতব পাউডারের তৈরি দ্রব্যাদির উপাদানের অনুপাত সঠিক থাকে, ফলে সংকরণ ধর্ম সঠিক থাকে। ধাতব পাউডারের তৈরি বিয়ারিং উত্তম সচ্ছিদ্র হয়, ফলে বিয়ারিং এর কাজ ভালো পাওয়া যায়। ধাতব পাউডারের তৈরি দ্রব্যাদি অত্যন্ত মসৃণ হয় এবং বাহ্যিক আকার আকৃতি সঠিক হয়। ধাতব পাউডারের দ্রব্যাদি দেখতে সুন্দর হয়। ধাতব পাউডারের তৈরি কাটিং টুলের ধর্ম অন্যান্য প্রক্রিয়ায় তৈরি কাটিং টুলের চেয়ে বেশি। ধাতব পাউডারের তৈরি যন্ত্রাংশেও অতি উন্নত মানের হয় এবং প্রয়োজনীয় গুণ সম্পন্ন হয়। অন্যান্য প্রক্রিয়া তৈরি দ্রব্যাদির চেয়ে ধাতব পাউডারের তৈরি দ্রব্যাদির যান্ত্রিক, ভৌত, রাসায়নিক গুণাবলী উন্নতর মানসম্পন্ন হয়। উন্নত দেশে পাউডার মেটালার্জি সংক্রান্ত গবেষণা অব্যাহত থাকায় ধাতব পাউডারের তৈরি দ্রব্যাদির মান দিন দিন উন্নতর হচ্ছে এবং ব্যবহারের ক্ষেত্রে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ধাতব পাউডারের তৈরি দ্রব্যাদির বিশেষ গুণাবলী আমরা নিচে আলোচনা করলাম। এরপরে ধাতব পাউডার মেটালার্জির দ্রব্যাদি ব্যবহারের সুবিধা এবং অসুবিধা আলোচনা করব। সুবিধাসমূহ: এমন সব দ্রব্য যা অন্য কোনো পদ্ধতিতে তৈরি করা যায় না তা এই পদ্ধতিতে উৎপাদনযোগ্য। অর্থাৎ অন্য কোনো পদ্ধতিতে তৈরি করা না গেলে পাউডার মেটালার্জির মাধ্যমে দ্রব্য উৎপাদন করা যায়। ধাতব ও অধাতব পাউডারের মিশ্রণ দিয়েও দ্রব্য তৈরি করা যায়। অর্থাৎ ধাতব অধাতবের পাউডারের মিশ্রণ একত্রে করে দ্রব্য তৈরি করা যায়, যা অন্য কোনো প্রক্রিয়ায় করা যায় না। জটিল আকৃতির দ্রব্য তৈরি করা যায়। এ পদ্ধতিতে ধাতব উৎপাদন এবং অনুপাত সঠিক রাখা যায়। শক্ত টুল তৈরি করা যায়। এ পদ্ধতিতে তৈরি দ্রব্য কোনো মেশিনিং এর প্রয়োজন হয় না। বহুল উৎপাদনের ক্ষেত্রে পদ্ধতির সুবিধা বেশি। দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় না। অর্থাৎ পাউডার মেটালার্জির দ্রব্যাদি ব্যবহারের সুবিধাই বেশি। অর্থাৎ শক্ত টুল তৈরি করা যায়, জটিল আকৃতির দ্রব্য তৈরি করা যায়। এই পদ্ধতিতে তৈরি দ্রব্যের কোনো মেশিনিং এর প্রয়োজন হয় না। বহুল উৎপাদনের ক্ষেত্রে এই পদ্ধতির সুবিধা বেশি, দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অসুবিধার সমূহ দেখব। অসুবিধার সমূহের মধ্যে ডাইয়ের মূল্য অধিক বিধায় অল্প উৎপাদন লাভজনক নয়। অর্থাৎ ডাইয়ের মূল্য বেশি থাকায় অল্প উৎপাদনের ক্ষেত্রে এটি লাভজনক নয়। কোনো কোনো ক্ষেত্রে পাউডার সংরক্ষণ অসুবিধাজনক বিধায় এই পদ্ধতিতে ব্যবহৃত হয় না। ভৌত গুণাবলী হ্রাস পায়। চাপের অনুপাত বিভিন্ন পাউডারের জন্য বিভিন্ন। এই পদ্ধতিতে বিস্ফোরণের সম্ভাবনা থাকে। এই পদ্ধতিতে তৈরিকৃত বস্তুর তাম্রবতার গুণ কমে থাকে। অসুবিধার সময় আমি আবার বলছি, ডাইয়ের মূল্য অধিক বিধায় অল্প উৎপাদন লাভজনক নয়। কোনো কোনো ক্ষেত্রে পাউডার সংরক্ষণ অসুবিধাজনক বিধায় এই পদ্ধতি ব্যবহৃত হয় না। ভৌত গুণাবলী হ্রাস পায়। চাপের অনুপাত বিভিন্ন পাউডারের জন্য বিভিন্ন। এ পদ্ধতিতে বিস্ফোরণের সম্ভাবনা থাকে। এ পদ্ধতিতে তৈরিকৃত বস্তুর তাম্রবতার গুণ কমে থাকে। ধাতব পাউডার থেকে উৎপাদিত দ্রব্যের প্রধান প্রধান প্রয়োগ ক্ষেত্র। নিচে কয়েকটি প্রয়োগ ক্ষেত্র উল্লেখ করা হলো। ১ নম্বর হচ্ছে সচ্ছিদ্র ধাতব শীট, নমনীয় টাংস্টেন, সচ্ছিদ্র সেলফ লুব্রিকেটেড বিয়ারিং, বেবিটেড বিয়ারিং, মোটর ব্রাশ, গিয়ার পাম্প রোটর, ইলেকট্রোডস, সিমেন্টাইট কার্বাইড, মেটালিক ফিল্টার, ডায়মন্ড টুল, ফ্রিকশন ম্যাটেরিয়ালস, মেটাল টিউব, গ্লাস সিল, মেটালিক কোটিং ইত্যাদিতে দ্রব্য তৈরি করতে ব্যবহার করা হয় পাউডার মেটালার্জি। নিচে কয়েকটি প্রয়োগ ক্ষেত্র আমি আবারও বলতেছি: সচ্ছিদ্র ধাতব শীট, নমনীয় টাংস্টেন, সচ্ছিদ্র সেলফ লুব্রিকেটেড বিয়ারিং, বেবিটেড বিয়ারিং, মোটর ব্রাশ, গিয়ার পাম্প রোটর, ইলেকট্রোডস, সিমেন্টাইট কার্বাইড, মেটালিক ফিল্টার, ডায়মন্ড টুল, ফ্রিকশন ম্যাটেরিয়াল, মেটাল টু গ্লাস শীট, মেটালিক কোটিং। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা ছিল মোটামুটি পাউডার মেটালার্জির ওভারঅল একটা ধারণা। পরবর্তী ক্লাসে আমি এগুলোর আরো একটু বিস্তারিত তোমাদেরকে আলোচনা করব। এখন আমি গত ক্লাসে যে বিষয়টি আলোচনা করেছি সেই বিষয়টি একটু তোমাদেরকে আবার একটু আলোচনা করব, যাতে তোমরা এই বিষয়টি সহজেই বুঝতে পারো এবং তোমাদের এই বিষয়টি
ভালোভাবে আয়ত্তে আসে এবং তোমরা বাস্তব ক্ষেত্রে এই জিনিসটা প্রয়োগ করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস লিখে পাঠাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই বৈশ্বিক মহামারীর সময় তোমরা সবসময় ঘরের মধ্যে থাকার চেষ্টা করবে, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না। আর জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে ঘরে এসে অবশ্যই 20 সেকেন্ড সময় নিয়ে সাবান পানি দিয়ে হাত ধৌত করবে। তাহলে আমি এখন অলৌহ ধাতু নিষ্কাশন পদ্ধতি সম্পর্কে আবার একটু বলছি। লৌহ যুগের অনেক আগে অলৌহ যুগের শুরু হয়। আর এর প্রধান কারণ কতগুলো অলৌহ ধাতব আকরিক সহজলভ্যতা এবং ধাতুর নিষ্কাশন পদ্ধতি তুলনামূলক সহজ। আধুনিক তামা, দস্তা, টিন এবং সীসার গলনাঙ্ক বেশ কম, তাই নিষ্কাশন প্রক্রিয়া জটিলতার কোনো কোনো ক্ষেত্রে কম। তবে তামার গলনাঙ্ক অ্যালুমিনিয়ামের চেয়ে বেশি হলেও অ্যালুমিনিয়ামের আবিষ্কার বেশি দিন হয়নি, কেননা অ্যালুমিনিয়ামের নিষ্কাশন বেশ জটিল। আসলে অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক কম, কিন্তু নিষ্কাশন পদ্ধতি জটিল, এর কারণে অ্যালুমিনিয়ামের ব্যবহার কিন্তু পরে শুরু হয়েছে। তো আমরা প্রথমে অ্যালুমিনিয়ামের নিষ্কাশন সম্পর্কে আলোচনা করব। অ্যালুমিনিয়ামের অবস্থান। প্রকৃতিতে অ্যালুমিনিয়াম মৌল অবস্থায় পাওয়া যায় না, কিন্তু যৌগ অবস্থায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকগুলো নিম্নে দেওয়া হলো: বক্সাইট, জিপসাইট, ক্রায়োলাইট, পটাশ মাইকা, অ্যালোনাইট ইত্যাদি। অ্যালুমিনিয়াম নিষ্কাশন পদ্ধতি। বর্তমান অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্য হল্ট বা হ্যারোল পদ্ধতি বহুল প্রচলিত। এই পদ্ধতি বক্সাইট আকরিক হতে অ্যালুমিনিয়ামের শিল্প উৎপাদন প্রক্রিয়া 3টি ধাপে সম্পন্ন হয়। এটা হচ্ছে বক্সাইট বিশুদ্ধকরণ, অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণ, অ্যালুমিনিয়ামের তড়িৎ বিয়োজশোধন। বক্সাইট বিশুদ্ধকরণ হচ্ছে বক্সাইটের মধ্যে আয়রন, সিলিকন ইত্যাদি ভেজাল রূপে মিশ্রিত থাকে। সিলিকন মিশ্রিত থাকলে রং সাদা এবং ফেরিক অক্সাইড মিশ্রিত থাকলে রং বাদামি হয়। এই ভেজাল দূরীকরণের জন্য 3টি পদ্ধতি অনুসৃত হয়, এদের মধ্যে বেয়ার পদ্ধতি বহুল প্রচলিত। এবং বেয়ার পদ্ধতি হচ্ছে, এই পদ্ধতিতে মিহি করা বক্সাইট চুল্লির সাথে 45% কস্টিক সোডা দ্রবণ মিশ্রিত করে মিশ্রণকে একটি অটোক্লেভে নিয়ে 0.5 থেকে 0.6 মেগাপ্যাসকেল চাপে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে কয়েক ঘন্টা ধরে উত্তপ্ত করা হয়। ফলে বক্সাইটের অ্যালুমিনিয়াম সোডিয়াম অ্যালুমিনেট হিসাবে দ্রবীভূত হয়, অপ্রয়োজনীয় লৌহ অক্সাইড অদ্রবণীয় থেকে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণ। বেয়ার পদ্ধতি প্রাপ্ত বিশুদ্ধ অ্যালুমিনিয়ামকে বিগলিত করে ক্রায়োলাইট ও ফ্লোরস্পার দ্রবীভূত করে বৈদ্যুতিক চুল্লিতে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তড়িৎ বিশ্লেষণ করা হয়। এই চুল্লি লৌহ নির্মিত এবং এর দেয়াল ও মেঝেকে পুরো কার্বন দ্বারা প্রলেপ দেওয়া হয়। চুল্লির উপর হতে কপার দণ্ডের সাহায্যে কতগুলি দৃঢ় কার্বন দণ্ডকে অ্যানোড হিসাবে দ্রবণের মধ্যে এমনভাবে ঝুলিয়ে দেওয়া হয় যেন এদের নিচের প্রান্ত চুল্লির মেঝের প্রায় কাছাকাছি থাকে। অ্যালুমিনিয়ামের তড়িৎ বিয়োজশোধন। এই অ্যালুমিনিয়ামের তড়িৎ বিয়োজশোধন 3টি স্তরে থাকে। নিচে অ্যালুমিনিয়াম, কপার ও সিলিকনের সংকর ধাতুর অ্যানোড স্তর, মধ্যে ক্লোরাইড ও বেরিয়াম ক্লোরাইডের স্তর, উপরে উৎপন্ন বিশুদ্ধ অ্যালুমিনিয়ামের স্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তামার নিষ্কাশন পদ্ধতি দেখব। তামার অবস্থান হচ্ছে আমেরিকা, সুইডেন, সাইবেরিয়া কয়েকটি স্থানে তামা সামান্য পরিমাণে মৌলিক অবস্থায় পাওয়া যায়। অধিকাংশ তামা যৌগ অবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশে পাওয়া যায়। তামার কয়েকটি আকরিকের নাম নিচে দেওয়া হলো। একটা হচ্ছে কিউপাইট, মেলাকোনাইট, কপার পাইরাইট, অ্যাটাকামাইট। তামার নিষ্কাশন পদ্ধতি। তামার নিষ্কাশন পদ্ধতি 2 প্রকার, যথা সালফারবিহীন আকরিক হতে তামার নিষ্কাশন, কপার পাইরাইটস হতে তামার নিষ্কাশন। সালফারবিহীন আকরিক হতে তামার নিষ্কাশন। কপার অক্সাইড বা কার্বনের আকরিককে প্রথমে বাষ্পীকরণ কপার অক্সাইডে উৎপন্ন করা হয়। কপার অক্সাইডের সাথে কোক এবং সামান্য পরিমাণ বালি বিকালক হিসেবে মিশ্রিত করে মিশ্রণকে বার্তা চুল্লিতে তীব্রভাবে উত্তপ্ত করে ধাতব তামা পাওয়া যায়। আর কপার পাইরাইটস হতে তামার নিষ্কাশন। বিভিন্ন অসুবিধার কারণে কপার পাইরাইটস থেকে তামা নিষ্কাশনের জন্য আধুনিক তাপীয় পদ্ধতি বেশি অনুসৃত হয়। এই পদ্ধতিতে 4টি ধাপে সম্পন্ন করা হয়। একটা হচ্ছে ঘনীকরণ, বিকলন ও ম্যাট প্রস্তুতি, ম্যাট হতে ব্লিস্টার কপার উৎপাদন, ব্লিস্টার কপার বিশোধন। এই ঘনীকরণকে আবার 2 ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ফেনা বাসমান পদ্ধতি আর একটা হচ্ছে তাপ জারণ পদ্ধতি। বিকলন ও ম্যাট প্রস্তুতি। তাপজারিত আকরিকের সাথে কোক, সিলিকা এবং সামান্য পরিমাণ চুন মিশ্রিত করে মিশ্রণকে বিকলনের জন্য বার্তা চুল্লিতে দেওয়া হয়। এবার চুল্লি প্রজ্বলিত করে গরম বাতাস প্রবাহিত করা হয়। আর ব্লিস্টার কপার পদ্ধতি। এই ব্লিস্টার কপার পদ্ধতি 2টি পদ্ধতি ব্যবহৃত হয়, তাপীয় বিয়োজশোধন পদ্ধতি আর তড়িৎ বিয়োজশোধন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দস্তার নিষ্কাশন পদ্ধতি দেখব।
প্রকৃতিতে দস্তা মুক্ত অবস্থায় পাওয়া যায় না। আকরিক হিসেবে আমেরিকা, চীন, জাপান, বার্মা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া দস্তা পাওয়া যায়। দস্তার প্রধান আকরিকের নাম হচ্ছে জিঙ্কাইট, ফ্লাঙ্কাইট, ক্যালামিন, জিঙ্কলেট। দস্তা নিষ্কাশন পদ্ধতি দুই পদ্ধতিতে দস্তা নিষ্কাশন করা যায়: কার্বন বিজারণ পদ্ধতি, আধুনিক বৈদ্যুতিক পদ্ধতি। আধুনিক বৈদ্যুতিক পদ্ধতি এটি সিক্ত পদ্ধতি হিসাবে অধিক পরিচিত। জিঙ্ক প্লেটকে তেল বাষ্পমান পদ্ধতি সামান্য ঘনীকরণ করার পর 700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ জারণ করা হয় যাতে জিঙ্ক সালফেট উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন টিনের অবস্থান, টিনের নিষ্কাশন পদ্ধতি দেখব। অবস্থান হচ্ছে সাইবেরিয়া, বলিভিয়া প্রভৃতি দেশে মুক্ত অবস্থায় সামান্য টিন পাওয়া যায়। টিনের প্রধান আকরিকের নাম হচ্ছে ক্যাসিটেরাইট। একে টিন স্টোনও বলা হয়। বার্মায় প্রচুর পরিমাণে টিন স্টোন পাওয়া যায়। এই টিন নিষ্কাশন পদ্ধতি তিন ভাবে করা যায়: ঘনীকরণ, বিগলন এবং বিশোধন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা সীসার অবস্থান, সীসা প্রকৃতিতে মুক্ত অবস্থায় খুবই কমই পাওয়া যায়, কিন্তু যৌগরূপে এটি যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। সীসার প্রধান আকরিকের নাম হচ্ছে গ্যালোনা, সেলুলাইট, লিড অকার ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সীসা নিষ্কাশন দুইভাবে করা যায়: কার্বন বিজারণ পদ্ধতি এবং বায়ু বিজারণ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস লিখে পাঠাবে, এবং এই ভিডিওটা আবার দেখার প্রয়োজন হলে তোমরা অবশ্যই দক্ষতা বাতায়নে বা www.skills পোর্টাল বাংলাদেশে সার্চ করবে এবং নিয়মিত লেখাপড়া করবে এবং অনলাইনে যুক্ত থাকবে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।